আজকে আমি হচ্ছে পড়বো অর্গানিক কেমিস্ট্রি। তো আই থিঙ্ক ডিসপ্লে দেখতে পাচ্ছি। ওকে, দেখা যাচ্ছে না? জি ভাই। তো জৈব রসায়নের আসলে এই চ্যাপ্টারের উপরে অনেকগুলা ক্লাস নেওয়া যায়, বাট এটাতে যদি কেউ 50টাও ক্লাস নেয় এই চ্যাপ্টারটা, মানে দেখা যায় যে সিলেবাসটা থেকেই যায়। বাট আমি ওভারঅল যেহেতু এটা মেন্টরশিপ কোর্স এবং অ্যানালিসিস কোর্স, তো এখানে আমি আহ, এই একটা ক্লাসের মধ্যেই সব ইম্পর্টেন্ট টপিক দেখাই দিব, বেসিক গুলা দিয়ে প্রবলেম সলভিং করাই দিব, যাতে করে পরীক্ষায় যায় তোমরা সেম টাইপের কোয়েশ্চেন পাও। আর কিছু কিছু জিনিস আমি বলে দিব পড়ার জন্য, এগুলো নিজে থেকে পড়বা। তো খেয়াল করো, প্রথমে যেটা দেওয়া আছে সংকরণ, বন্ধন, তারপর হচ্ছে দৈর্ঘ্য কোণ জ্যামিতি। তো এইটা নিয়ে আসলে পরীক্ষায় অনেক অনেক টাইপের কোয়েশ্চেন আসে। যে অ্যাকচুয়ালি যখন sp3 হয় তখন আসলে সেখানে সংকরণ আসলে কয়টা হয়? 4টা। তারপর সেখানে এই যে এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, যে কার্বন কার্বনের যে মধ্যবর্তী যে দূরত্ব, সেটা সিঙ্গেল কার্বনের ক্ষেত্রে হচ্ছে 0.15 ন্যানোমিটার কোণ দেওয়া আছে। দেন ডাবল কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন হচ্ছে ট্রিপল বন্ডের ক্ষেত্রে এই মানটা কতটুকু, তাদের দূরত্বটা আসলে এটা দেওয়া আছে। তো এটা পরীক্ষায় আসে, ভালো করে দেখি। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা খেয়াল করো, এখানে কি দেওয়া আছে যে আর্দ্র বাতাসে বাতাসের সংস্পর্শে ক্যালসিয়াম কার্বাইড নিম্নের কোন যৌগটি উৎপন্ন করে? এটা অনেকবারই পরীক্ষায় আসে। তো এটা আসলে আমরা মোটামুটি সবাই জানি আশা করি। তো এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। তার সাথে যদি আমরা পানি দিই, অ্যাকচুয়ালি 2H2O, পানি দিলে আসলে যেটা উৎপন্ন হয় সেটা কি উৎপন্ন হয় বলতো? এর নাম কি? এটা কি ধরনের যৌগ বলতো? অ্যালকেন, অ্যালকিন নাকি অ্যালকাইন? এটা হচ্ছে অ্যালকাইন। তাহলে এটা হচ্ছে কি? মিথাইন আসলে। সো আই থিঙ্ক বুঝতে পারছি। সবাই সবাইকে আমাকে শুনতে পাচ্ছ? জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো শুনতে পাইলে একটু রেসপন্স করো। তো এটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের আনসার হচ্ছে ইথাইন। তো এবং এখানে হচ্ছে যদি পুরা বিক্রিয়াটা সম্পূর্ণ করে, এটা হবে ক্যালসিয়াম, এটা হচ্ছে হাইড্রোক্সাইড। তো তো এই প্রবলেমটা একটু ভালো করে খেয়াল করো। তারপর দেখো, নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে sp2 সংকরণ ঘটে? তো এটা আসলে আমি তোমাদেরকে দেখায় দিই। অ্যাকচুয়ালি কার্বন কার্বন তখন সিঙ্গেল বন্ড, তখন এই যে এখানে উপরেই তো দেওয়া আছে, যখন সিঙ্গেল বন্ড তখন কি হয়? sp3, তখন হয় sp3। আর যখন কার্বন কার্বন ডাবল বন্ড তখন কি ধরনের সংকরণ ঘটে? sp2। আর যখন হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড তখন কি ধরনের সংকরণ ঘটে? sp। তো এখানে আমাদেরকে বলছে যে কোন যুগে কার্বন পরমাণুতে sp সংকরণ sp2 সংকরণ ঘটে। তো এখানে ডাবল বন্ড কোনটাতে আছে? যেহেতু sp2 হয় ডাবল বন্ডে, ডাবল বন্ড কোন যৌগটাতে আছে বলতো? ডি। সবাই কি দেখতে পাচ্ছ? ডাবল বন্ড থাকলে সেটা হচ্ছে আমাদের ডি। আর যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে হচ্ছে সিঙ্গেল বন্ডের কিছুটা আলাদা করে নিতে হবে। আচ্ছা। ভাই আর একটু জুম করেন। ওকে। হুম, এবার ঠিক আচ্ছা, আছে। তারপর দেখো, এখানে আরো কিছু তথ্য ডাটা দেওয়া আছে। তো ডেটাগুলোর মধ্যে দিয়ে যে জিনিসগুলো দেখতে হবে, যেমন ফ্লুরারিন যেটা আছে, বা ফুটবলের মতো যেটা সংকেত সাইড দেওয়া আছে কার্বনের, যেটা আসলে অ্যাকচুয়ালি কি বলা যায়, সংকেত গুলো দেওয়া আছে। এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আছে যে আণবিক ভর কত ফ্লুরারিনের, তারপর এখান থেকে তার সংকরায়নটা কত, sp2। তারপর এখানে আর কিছু ডাটা দেওয়া আছে, ডাটাগুলো আসলে একটু দেখে নিও তোমরা নিজেরা নিজেরা। তারপর হচ্ছে এই যে কাইরাল কার্বন কোনটা, যেটা এতে 4টা ভিন্ন রকমের গ্রুপ থাকে, অর্থাৎ একটা কাইরাল কার্বনের এরকম যদি থাকে, তাহলে এখানে তো 4টা হাত থাকে না কার্বনের, 4টা হাতের মধ্যে 4টাই হচ্ছে ভিন্ন রকমের আমাদের যৌগ থাকবে, মূলক থাকবে। এরপর দেখো যে হাইড্রোজেনের বাম দিক থেকে প্রথম ও দ্বিতীয় কার্বনে কি ধরনের হাইব্রিডেশন দেখা যায়। কি বলছে যে কার্বনের বাম দিক থেকে প্রথমে, তাহলে বাম দিক থেকে প্রথমে কি ধরনের হাইব্রিডাইজেশন দেখা যায়? এই জিনিসটি খেয়াল করো, যদি আমি একটু দেখানোর চেষ্টা করি। তাহলে এই যে এখানে কি ধরনের হাইব্রিডাইজেশন আছে বলো তো? দেখে বোঝা যাচ্ছে যেহেতু মিথেন, তো এসপি এখানে থ্রি হচ্ছে sp3। বা এখানে ওইভাবেই চিন্তা করতে পারো, এখানে হচ্ছে সিঙ্গেল বন্ড, তাই sp3। আর একটু আগে দেখা যাচ্ছে ডাবল বন্ড হলে সেখানে কি হয়? এই কার্বনে হয় কি? এসপি টু sp2। তার মানে হচ্ছে বাম থেকে শুরু করলে আমাদের হবে sp3, sp2। তাহলে আনসার হচ্ছে কোনটা? ডি। আশা করি সবাই বুঝতে পারতেছি। তারপর খেয়াল করো, নিম্নের যৌগটিতে কতটি সিগমা ও পাই বন্ধন বিদ্যমান? তো এটা নিয়ে অনেকেই টেনশন করে। তো মাথায় রাখবা, যখন কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে তখন এখানে সিগমা থাকে কয়টা? একটা। আর পাই থাকে কয়টা বলো তো?
দুইটা। ঠিক আছে। আর যদি তোমার ডাবল বন্ড থাকে তখন কি হয়, তখন একটা সিগমা একটা পাই। আর জাস্ট যদি একটা থাকে কার্বন কার্বন, তাহলে এটা হচ্ছে জাস্ট সিগমা বন্ধ। তো একটু খেয়াল করো, এখানে যেগুলো সিঙ্গেল আছে এগুলো ডেফিনেটলি সিগমা। তাহলে সিগমা যদি একটু আমরা হিসাব করি, এখানে কত এক, এখানে কত দুই, এখানে কত তিন, চার, পাঁচ, ছয়, সাত। এখানে যদি ডাবল বন্ড তাহলে একটা নিলে হচ্ছে আট, এটা একটা নয়, আর এখানে একটা কি দশ, আর এই যে আরেকটা 11। তাহলে এখানে 11 আছে কোনটা, লাস্টের দুইটাতে। তো আমাদেরকে পাই বন্ধন দেখতে হবে, এই দুইটা তো হবে না। পাই বন্ধন দেখি আমরা, পাই বন্ধন এখানে এখানে কয়টা, একটা। ঠিক আছে। পাই বন্ধন হচ্ছে এখানে একটা, তারপর এই যে এখানে আরো কয়টা, এই যে এখানে আরেকটা, দুইটা, এখানে কয়টা, দুইটা। আরো দুইটা, তাহলে 2 + 2 আসলে কত, 4। তার মানে এখানে হচ্ছে আমাদের লাস্টেরটা হবে আনসার। সবাই বুঝতে পারছি যে 11টা সিগমা এবং 4টা পাই। ওকে। তারপর খেয়াল করে আমরা নামকরণে চলে যাই, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। আমি কিছু নামকরণ নিছি, এগুলা দেখলেই তোমাদের হয়ে যাবে। ভালো করে খেয়াল করো ভাই, কিভাবে দেখাই। প্রথমত খেয়াল করো আমাদেরকে কি বলছে, যে এই যৌগটিতে আইপেক নামকরণ কি। তো আমাদের প্রথমে যৌগটা একটু লিখে নিই আমরা বোঝার সুবিধার্থে। তো দেখো প্রথমে হচ্ছে CH3, তারপর হচ্ছে এখানে ধরো সি, তারপর এখানে কি লেখা যায় বলো তো। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? স্ক্রিনের প্রবলেম হলে আমাকে একটু বলো। দেখা যাচ্ছে। CH3, তারপর এখানে হচ্ছে CH, তারপর এখানে কি আছে তো বলো তো, C2H5, এটাকে কি লেখা যায়? লেখা লেখা যায় না, যে CH2, তারপর হচ্ছে CH3, দেখা যায় না C2H5 কে? হুম। তো এই বেসিকটা জি তোমাদের ভাই। আছে আশা করি। তারপর এখানে আরেকবার কি CH2, তারপর এখানে কি আছে CH, তারপর নিচে আসা আছে আসলে আরেকটা কি, ব্রোমিন। এরপর এখানে কি আছে বলতো, আরেকবার CH, আর এখানে একটা কি আছে, ক্লোরিন। তারপর এখানে আরেকটা আছে CH3। তো আমাকে বলো তো, যেটা সবচেয়ে বেশি সক্রিয়, কি বলা যায়, যৌগমূলক, সেটা থেকে তো নাম্বারিং শুরু হয়। তো এখানে বলো তো, যেহেতু হেলোজেন, হেলোজেনটাই হচ্ছে সব থেকে সক্রিয়, তাহলে আমাদের এই নাম্বারিংটা কই থেকে শুরু হবে? সবচেয়ে লম্বা শিকলটাই আমরা নিব। এদিক দিয়ে শুরু করবো নাকি এদিক দিয়ে শুরু করবো বলো তো? আমরা ডান শুরু দিক করবো থেকে, ডান হচ্ছে, দিক থেকে। নিচ থেকে হ্যাঁ ডান শুরু দিক করতে হবে থেকে। ভাই। হ্যাঁ ডান দিক থেকে, তাহলে সবচেয়ে লম্বা শিকল হচ্ছে এটাই। তার মানে আমরা এখান থেকে যদি নাম্বারিং করি, 1, 2, 3, 4, 5, এখানে 6 দিব বলো তো, এখানে কি 6 দিব? নিচের দিকে আসবে, নিচের দিকে, নিচের দিকে না, আসবে, না নিচের ভাইয়া, এটা দিকে। ছোট হয়ে যাবে, এদিকে আসলে ছোট হয়ে যাবে। তো আমাদের সবচেয়ে লম্বা শিকলটাই নিতে হবে, 6, 7। ওকে, আমরা ক্লিয়ার এটা? নাম্বারিংটা বুঝতে পারছি? তাহলে নাম্বারটিকে যদি বুঝতে পারি, তাহলে একটু খেয়াল করো তো, এখানে 1, 2, 3, তাহলে 3 কি হবে, ব্রোমো হবে না? 3 ব্রোমো, আগে ব্রোমিন আসবে। হুম। হ্যাঁ, তারপর 3 ব্রোমো, তারপর হচ্ছে ক্লোরিন আছে কততে, 2 এ। তাহলে কি হবে, 2 ক্লোরো। এখন আমাকে বলো, তার বাকিটা কি লেখা লাগবে? 3 ব্রোমো 2 ক্লোরো, আচ্ছা। এই দুইটা হবে না, প্রথম দুইটা হবে না বোঝা যাচ্ছে, তার মানে লাস্টের দুইটা থেকে দেখুন একটা, পুরোটা শেষ করি। তাহলে 2 ব্রোমো, তারপর কি হবে, 2 ব্রোমো পরে এখানে মিথাইল আছে। এই যে এখানে এখানে একটা কি আছে, এটারে কি বলে, মিথাইল গ্রুপ বলে না? এটাকে কি বলে, মিথাইল। জি ভাই। তো মিথাইল যদি হয় তাহলে 5 কি হবে, 5 মিথাইল। তাহলে আই থিঙ্ক আমার আর করে দিতে হবে না। মিথাইল, তারপর এখানে আছে কয়টা, 7টা, তার মানে কি হবে, হ্যাপটেন। 7টা হলে কি হবে, হ্যাপটেন। তো আনসার হচ্ছে আমাদের ডি। সবাই বুঝছে এটা? না বুঝলে আবার ভিডিওটা দেখে নিন। আচ্ছা। জি ভাই, বলছি। 2 মিথাইল 2 বিউটানল অণুতে কতটি কার্বন কার্বন বন্ধন আছে? তো অনেক সময় লেখা থাকলে তোমরা যোগ্য রাখতে পারো না। তো আমি তোমাদেরকে একটু আঁকায় দেখা দিচ্ছি কিভাবে আঁকতে হয়। এখানে কি বলছে, যে ভিউটা ভিউটা মানে আসলে কয়টা কার্বন, 4টা না? 4। 4টা। তাহলে আমি দেখো এটা কিভাবে আঁকতে হয় শিখিয়ে দিচ্ছি আমি, যারা প্রবলেম হয়। তার মানে আমার 4টা কার্বন, এই একটা আগে কার্বন লিখে নিবি, দিলাম তো কার্বন। তাহলে আমাদের কি বলছে, যে 2 মিথাইল 2 বিটা নল, তাহলে টু টু বলতেছে তাই না? তাহলে টু টু হুম। যদি বলে, তাহলে 2 অ্যাকচুয়ালি নম্বর। আমরা একটু হ্যাঁ একটু হিসাব করো, আমরা এদিক দিয়ে শুরু করি। যে এখানে আছে মনে করো যে আহ দুয়ে দুয়ে সবকিছু আছে, তাহলে আমরা এখান থেকে শুরু করি। তাহলে দুয়ে 2 মিথাইল, তার মানে একটা হচ্ছে মিথাইল গ্রুপ থাকবে দুয়ে, 2 নম্বর কার্বন যদি এটা হয়, এদিক দিয়ে যদি শুরু করি। আরেকটা কি হবে, 2 বিটা নল, কার্বন তার মানে এখানে কি হবে, ওই এখানে স্তরে কি হবে, ওইচ হবে। ওকে। তাহলে ওএইচ যদি হয়, বাকি সবগুলাতে কি হবে বলো তো, CH3, হাইড্রোজেন। হুম। এখানে কি হবে, CH2, তারপর এখানে কি হবে, CH3। আই থিঙ্ক সবাই বুঝতে পারছি এটা। এই তো আমাদের হয়ে গেল। তাহলে এখানে যদি আমরা লিখি ওয়ান, জি ভাই। 2, 3,
তারপর ফোর। তাহলে এখন দেখো তো বিটানলের অণুতে কতটি কার্বন কার্বন বন্ধন আছে, তাহলে কার্বন কার্বন কয়টা আছে বলো তো, কার্বন কার্বন কয়টা আছে দেখলেই তো বোঝা যায়। তো এখানে আছে হচ্ছে একটা, এই যে কার্বন কার্বন মানে সি তিন। কিভাবে থাকে আসলে কয়টা দেখো, একটা দুইটা তিনটা, আর কয়টা বলো? চারটা। চারটা। তার মানে এখানে দেখেই বোঝা যাচ্ছে এক দুই তিন চার, এই যে একটা দুইটা তিনটা চারটা। তাহলে চারটা যদি হয় তাহলে আনসার হচ্ছে কত, চার। তাহলে এইভাবে একটু ভিজুয়ালাইজেশন করে আনসারটা করে দিই, আশা করি সবাই বুঝতে পারছে। তারপর দেখো, ওয়ান হাইড্রোক্সি ফোর মিথাইল থ্রি পেন্টানুন এর গাঠনিক সংকেত কোনটি? তাহলে এই যে দেখো, এটাও কিন্তু বাংলাতে লিখে দিছে। তো বাংলাতে লিখে দিলে আমাদেরকে একটু ওইভাবে চিন্তা করে করতে হবে, একটু খেয়াল করে কিভাবে সলভ করতে হবে, ভয় পাওয়ার কিছু নাই। তোমাদেরকে আমি দেখাই ভাই দিচ্ছি আরেকটু, কি বলছে। আরেকটু জুম করেন। কিরে ভাই, এত জুম করলে তো পরে সমস্যা, সবাই কি জুমের প্রবলেম, সবাই কি দেখতে পাচ্ছ না? এবার ঠিক আছে ভাই, একটু ছোট ছোট লাগতেছে তার জন্য। জুম করে এবার ঠিক দেখে আছে। নিও। আচ্ছা ঠিক আছে, এবার খেয়াল করো যে ওয়ান হাইড্রোক্সি, এটা দেখা বলা বোঝা যায় না যে ওয়ান হাইড্রোক্সি তার মানে লাস্টে হাইড্রোক্সিল থাকবে। তাহলে লাস্টে হাইড্রোক্সিল আছে কোনটাতে? এইটাতে আছে, আর এইটাতে আছে, আর লাস্টেরটাতে আছে। ওকে। তাহলে আমরা এখন এই তিনটা থেকে যে কোনো একটা হবে। তো কি বলছে দেখো, হাইড্রোক্সি ফোর মিথাইল, তাহলে ফোর মিথাইল, তাহলে দেখো তো এক দুই, ফোর মিথাইল। তাহলে আমরা যদি কার্বন হিসাব করি এক দুই তিন চার, এটা তো যদি হিসাব করো এক দুই তিন চার, তাহলে এখানে ফোরে কি মিথাইল আছে? একে কি ফোরে মিথাইল আছে? না ভাইয়া। আমাদের তো এটা তো মেন শিকল না, পাঁচ। পাঁচ এটা তো মেন শিকল, তো মেন শিকল হিসাবে তো মিথাইল আসবেন। নিচেরটাতে মিথাইল আছে, খেয়াল করো, ফোর মিথাইল। আমাদের যদি মেইন শিকল যদি পাঁচ পর্যন্ত হয় তাহলে ফোর মিথাইল বলছে, তাই না? কি বলছে, ফোর মিথাইল। তাহলে চারে আমাদের নিচেরটাতে মিথাইল আছে। বুঝছি এটা? আই থিঙ্ক বুঝছি, না বুঝার কিছু না এই স্টেজে আইসা। তো এখন যদি ফোরে মিথাইল হয়, তাহলে দেখো পরে থ্রি পেন্টানুন, এক দুই তিন পেন্টানুন, এখানে হচ্ছে নুন আছে না, কিটুন আছে। আর এখানে এক দুই তিন চার পাঁচ, পাঁচ মানে হচ্ছে পেন্টা, তাহলে পেন্টানুন, তাহলে হিসাব মিলে গেছে। আমাদের আনসার কোনটা হবে? আনসার বি। ইজি আছে একদম, এটা নিয়ে তো টেনশনের কিছু নেই, দুইটা জিনিস জাস্ট অ্যাপ্লাই করলেই হয়েছে। তারপর খেয়াল করো, আইপেক পদ্ধতিতে এই এই যে বড় একটা যোগ দিছে এর নাম হচ্ছে কি? এই নামটা কি হবে? এটা দেখে অনেকে ভয় পাওয়ার মতো একটা অবস্থা, বাট ভয় পাওয়ার কিছু নাই ভাই। দেখো এখানে কি আছে, আমরা প্রথমেই হচ্ছে এটাকে আমরা একটু ভালো করতে লিখে নিই। কিভাবে লিখে নেওয়া যায় দেখো তো, দাঁড়াও, তোমাকে তো আবার মেসেজ করতেছে কেন, টু ওয়েট। আচ্ছা, তো আমরা এটা একটু আঁকানোর চেষ্টা করি আগের মতোই, যে CH3, তারপর CH, CH3, তারপর হচ্ছে এখানে CH, উপরে হচ্ছে কি আবার CH3, তারপর এখানে দেখো আরেকবার লেখা যায় কি, CH2, তারপর এখান থেকে লেখা যায় সি, উপরে আছে কয়টা, CH3, নিচে আছে কি, OH, তারপর এখানে লাস্টে কি আছে বলতো, CH2 CH3, তাহলে এখানে জাস্ট লিখে দিই CH2 CH3। এখন আমাকে বলো তো আমরা নাম্বারিং কই থেকে করব? মেন শিকল তো এইটা, এটা তো মেন শিকল, এটা থেকে কারোর কোনো মানে সন্দেহ আছে? এটা তো মেন শিকল, সবচেয়ে বড় শিকল এটাই হবে না নাম্বারিং করলে। তো এখন আমার নাম্বারিংটা কই হুম। থেকে করব, শুনতে পাচ্ছ সবাই? নাম্বারিং ডান কই থেকে ডান করব? ডান দিক থেকে। ডান দিক থেকে, কারণ এই যে এটা আমাদের এখানে সক্রিয় মৌলগুলো আছে। তাহলে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, আর এটা হচ্ছে সিক্স। তাহলে এখন আমরা ইজিলি বলতে পারি না এখানে কি হবে বলো তো, জাস্ট দেখেই তো বলা যায় এটা কি হবে, থ্রি, বি আনসার। থ্রি ফাইভ, দেখো থ্রি ফাইভ ডাইমিথাইল। তাহলে দুইটা মিথাইল আছে না, এই একটা মিথাইল, এই একটা মিথাইল, তাহলে আমাদের আনসার তো ঠিক আছে। কি হবে, থ্রি ফাইভ ডাইমিথাইল। তাহলে আমাদেরকে আর করতে হবে, আমাদের আনসার দেখেই বোঝা যাচ্ছে এটা আনসার কত, ভি। পুরোটা করাও লাগবে না। আচ্ছা, তো লাস্টের নামকরণের লাস্ট যেটা আছে ওটা একটু খেয়াল করো, যে এটা আমাদের বলছে যে নামকরণটা করো। তো কিভাবে করবো একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে একটা বেঞ্জিনের মতো বলয়। তো এখানে কি কি দেওয়া আছে একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে CH2, এখানে দেওয়া আছে কি CH3, আর এখানে দেওয়া আছে একটা বড় সড়ো CH2, 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 CH3। তাহলে এক দুই তিন চার, চার মানে কি আসলে বলো তো?
চার দেখে কি বুঝো? চার মানে হচ্ছে বিউট। বিউটাইল আর কি, বা বিউটেন যেটাই বলা যাক। তাহলে দেখো, তাহলে এখানে যেহেতু আমরা জানি কি যে একটা অ্যালকাইল থেকে মানে অ্যালকেন থেকে যে একটা হাইড্রোজেন সরায় নেওয়া হয়, এটা কি হয়? আইল হয়ে যায় না লাস্টে? তাহলে বিউটাইল হবে না এটা? এটা হবে বিউটাইল। আমরা দুটো নাম্বারিং করি, নাম্বারিং কিভাবে করে? এখানে দুটো নাম্বারিং করি, এটা হচ্ছে কত, ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ, এটা কত, সিক্স। তাহলে এটা কি হবে বলতো? শুরু হবে এখান থেকে, সবচেয়ে এক নাম্বার থেকে শুরু হয়। তাহলে এখানে কি হবে, ওয়ান বিউটাইল হবে না? যেহেতু একটা থেকে, অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন সরাই নেই তাহলে আইল হবে, অ্যালকাইল হবে, তার মানে বিউটাইল। চারটা আছে এখানে, তাহলে বিউটাইল। ইংলিশে দেওয়া আছে যেহেতু, আমরা ইংলিশে লিখি বিউটাইল। তারপর দেখো থ্রি, ফোর ডাইমিথাইল। তাহলে আমাদেরকে আর কি করতে হবে, পুরোটা বুঝছি, আনসার কোনটা হবে? আনসার হচ্ছে ডি। সবাই কি বুঝতে পারতেছি? ওয়ান। জি ভাই। আচ্ছা, তো রেসপন্স করো তোমরা, যেহেতু 12 জনের উপরে আছো, সো আই থিঙ্ক রেসপন্স করো যে বুঝছি, বা হ্যাঁ ঠিক আছে, তাতে বোঝা যাবে যে নেটওয়ার্কও ঠিক আছে, তোমরাও বুঝতেছো। ওকে। তো পরে আমরা আসলে সমানুকরণের অনেক ব্যাপার স্যাপার আছে। এখানে আসলে তোমাদেরকে একদম বেসিক কিছু বোঝানোর নাই, তোমরা সবাই সেটা জানো যে সমানুতা আসলে আণবিক সংকেত এবং একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন এরকম, যেগুলো এগুলোরে আসলে দুই প্রকারের সমাণু পাওয়া যায়, একটা হচ্ছে গাঠনিক সমাণু আর একটা হচ্ছে স্টেরিও সমানুতা। তারপর গাঠনিক সমানুর মধ্যে আবার পাঁচটা প্রকার আছে, তাই না? পাঁচটার মধ্যে হচ্ছে লাস্টে যে দুইটা অবস্থান, অবস্থান সমাণু, বা যেটা একদম কি বলা যায় টোটোমারিজম, আর একটা হচ্ছে মেটামারিজম। আমি ইম্পর্টেন্ট গুলোই নিছি, তোমাদেরকে তো আর এইচএসসি ক্লাস করাচ্ছি না, সো আই থিঙ্ক তোমরা এই জিনিসগুলো জানো। আচ্ছা দেখো, তো টোটোমারিজম আসলে কি? এখানে দেওয়া আছে যে আসলে গতিশীল একটা কার্যকরী মূলক। তারপর মেটামারিজম কি? যে এই যে দেখো, আমাদের কার্যকরী মূলকের দুই সাইডের কার্বনের সংখ্যার যেই ডিফারেন্স, সেটাই হচ্ছে আমাদের মেটামরিজম। তারপর এটা কি, সিস এবং ট্রান্স, এটা অবশ্যই মাথায় রাখবা, অবশ্যই অবশ্যই মাথায় রাখবা। তাহলে এটা যদি আমরা এইভাবে হিসাব করি, এভাবেও এটা এটা করা যায় যে কার্বন, ডাবল বন্ড কার্বন, এদিকে যদি আমরা এ, এ, বি, বি, তাহলে এটার নাম কি? এটা হচ্ছে সিস, তাই না? এটার নাম কি হবে? এটা হবে যাই হ্যাঁ হোক, সিক্স। তার আগে হবে সিস। আর যদি কোনো কারণে এরকম হয় যে এই এখানে যদি জাস্ট ভিন্নতা আসে, এ বি, এখানে হচ্ছে বি এ, তাহলে এটা কি হবে, ট্রান্স। তাহলে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে। তারপর এটা মুখস্থ করবা, এই যে আমি যেগুলো বলতেছি মুখস্থ করার জন্য বই থেকে হোক আর যেখান থেকে হোক মুখস্থ করে নিয়ে হয়, যে সমানুকরণ নানান কাহিনী আসে। যেমন চার কার্বনের নিচে কারোর কোনো সমাণু পাওয়া যায়? চার কার্বনের নিচে সমাণু না ভাইয়া। নেই। চার কার্বনের যা আছে সব হচ্ছে চার, চার কার্বনের উপরে ওগুলা হচ্ছে সমাণু পাওয়া যায়। তো সমাণুগুলা সুন্দর মতো দেওয়া আছে, সো এই পার্টটুকু এট এ গ্ল্যান্স অথবা মুখস্থ করে যাবা। ওকে, মুখস্থ করবা, বুঝে শুনে জি মুখস্থ ভাইয়া। করবা, সবই যদি থাকবে না। আর এটা কোনো আলাদা কোনো নিয়ম নাই যে তুমি দেখে বুঝতে পারবা যে আসলে কোনটাতে কি আছে না আছে। তারপর দেখো অ্যালকাইল হ্যালাইডের সমানুতা, এটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, বুঝছো? সব জায়গায় আসে, যে তোমার ভার্সিটি রিলেটেড, কৃষি, তারপর গুচ্ছ, সবগুলাতেই আছে। তো ভালো মতো এটা খেয়াল করো যে যদি আমাদের এখানে কি থাকে, যদি হ্যালাইড গুলা থাকে, হ্যালাইড গুলো যদি থাকে তাহলে আসলে কোন সময় কি হয় খেয়াল করো। এটা একটু মুখস্থ করে যাই। এখানে মুখস্থ করাটা আসলে তেমন কঠিন কিছু হবে না। আয়োডিন থাকলে কি হয়, তারপর ক্লোরিন থাকলে কি হয়, আবার হাইড্রোক্সিল থাকলে কয়টা সমাণু পাওয়া যায়। শুনতে পাচ্ছ আমাকে? তোমার নিচেরটা একটু খেয়াল করো। জি ভাইয়া। এই যে যদি দেখো, অক্সিজেন মূলক যদি থাকে, তাহলে হাইড্রোজেনের সমানুতা আসলে কি পাওয়া যায়, হাইড্রোকার্বনের, হাইড্রোকার্বনের সমানুতা আসলে কি কি পাওয়া যায়, এগুলো মুখস্থ হতে গেলে মুখস্থ তো আর আমি করাইতে পারবো না, এটা তুমি তো যার যে এবিলিটি অনুযায়ী মুখস্থ করবা। আচ্ছা, নিম্নের কোন যৌগটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে? এই যে একটু আগে ট্রান্সিস দেখে আসছি, এগুলা কি ট্রান্সিস, এগুলা কি? এগুলো হচ্ছে জ্যামিতিক সমানুতা। এগুলা কি লেখা আছে খেয়াল করে, এগুলার বলা হয় জ্যামিতিক সমানুতা। তো এখানে কোনটাতে হবে দেখো তো, যেমন এটাতে কি ওইটার মতো মিলে, ট্রান্সিসের মতো মিলে? ডি না, ভাইয়া। এটা হয় না। তারপর এটাও হয় না, তারপর এটাও হয় না। বাট এই যে এখানে দেখো, আমাদের প্রথমে খেয়াল করবা যে আমাদের ডাবল বন্ড আছে কি, ডাবল বন্ড দুইটাতে আছে, তো এটা তো হওয়ার কোনো চান্স নাই, কারণ এখানে আছে ভিন্ন ভিন্ন জিনিস। সো এখানে হচ্ছে আমাদের ওই ওইটার মতো মিলে যায়, এই যে এই বেসিকের সাথে মিলে যায়, বেসিক যেই আমাদের ফান্ডামেন্টাল যেটা ছিল জ্যামিতিক সমানুতার। তো আনসার হবে টি। কোনটি আলোক সক্রিয় সমাণু দেখায়? কোনটা আলোক সক্রিয় সমাণু দেখায়? এটাও তো আগের মতো।
বলতে পারবে না কোনটা আলোক সক্রিয় সমাণু দেখায়? আগেরটা জি যদি ভাইয়া, পারো সি। এটাও তো পারবা। এটা কি হবে? সি ভাইয়া। আচ্ছা, হয়। সবাই এই তো জয়েন করছে আই থিঙ্ক। ভাই এটা এ হবে। এ হবে। আচ্ছা সি না, এ হবে। আচ্ছা, একটু খেয়াল করো যে এখানে কি বলছে, নিজের কোনটি আলোক সক্রিয় সমাণু দেখায়। তো আলোক সক্রিয় সমাণু কি জিনিসটা, কি সবাই তো আই থিঙ্ক মানে এতদিন পর্যন্ত মোটামুটি মানে জানো আই থিঙ্ক, না জি পারার ভাইয়া, কিছু নাই। একটা কাইরাল কার্বন। আচ্ছা তোমরা একটু ওয়েট করো তো, আমাকে পোলাপান মেসেজ করতেছে। যদিও আমি সবাইকে লিঙ্ক তো দিয়ে দিছি, তারপর অনেকেই কেন জানি কোশ্চেন করে, ভাই বুঝিনি। আচ্ছা, তো এটা তো পারারই কথা যে কোন আলোক কোনটি হচ্ছে আলোক সক্রিয় সমাণু দেখায়, যে কাইরাল কার্বন যেটা। দেখো কোনটাতে ভিন্ন রকমের চারটা কি থাকবে, আমাদের যৌগমূলক থাকবে চারটা, কোনটাতে আছে? দেখো এখানে আছে কার্বন, CH3, তারপর এখানে কি আছে, হাইড্রোজেন, এখানে কি আছে, NH3, তারপর এখানে কি আছে, COOH। এটা হচ্ছে 1 নাম্বার আনসার। বোঝা যাচ্ছে, আনসার হবে এ। সো দ্যাটস ইট। তারপর কিছু ইম্পর্টেন্ট ডাটা একটু খেয়াল করো, ডাটাগুলো কি কি আছে ভালো করে একটু দেখো। যে এখানে বিষম বিভাজনের ফলে কার্বনিয়াম আয়ন বা কার্বোকেটন সৃষ্টি হয়, তাহলে কোনগুলা হচ্ছে কার্বনিয়াম স্থায়িত্ব। এই যে আমি যেগুলো দেখাইছি একদম ভাইয়া মিস করে যায় না, বুঝছো? এই জিনিসগুলো ভালো মতো খেয়াল করো যে স্থায়িত্ব গুলা কিভাবে করে। যেমন কার্বনিয়ামের ক্ষেত্রে যে কার্বনের যেই পজিটিভ যে আয়ন গুলা, এগুলা কি অ্যাকচুয়ালি মূলক, তাই না? অ্যালকাইল মূলক হোক আর অন্য যে কোনো মূলক হোক, তিনটা থাকলে তখন তার স্টেরিওটা আসলে বেড়ে যায়, তখন তার কার্বনিয়াম স্থায়িত্ব ক্রমটা হচ্ছে এইভাবে হয়। তারপর খেয়াল করে যে কার্বন আয়ন আয়ন সমূহের স্থায়িত্বের ক্রম। দেখো কার্বন আয়নের ক্ষেত্রে কিন্তু উল্টাটা হয়। আর ইলেকট্রোফাইল যেগুলো হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, ইলেকট্রোফাইল গুলো একটু ভালো মতো দেখা যাইও কোনগুলা ইলেকট্রোফাইল বলে। তারপর কোনটা হচ্ছে পশম ইলেকট্রোফাইল, এগুলো মুখস্থ টাইপ। তারপর নিউক্লিওফাইলে হচ্ছে প্লাস থাকে, ঋণাত্মক নিউক্লিওফাইল এটাও দেখবা। পশম নিউক্লিওফাইল এটাও দেখবা, মুখস্থ টাইপ। তারপর আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন প্রকৌশল বা কৌশল বা এসন কৌশল যেটাকে বলে আর কি, যেটাকে হচ্ছে এক আণবিক কেন্দ্রাকর্ষী বা একটা আণবিক কেন্দ্র আমাদের দরকার হয়। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে, এখানে তোমরা ভালো করে এটা কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ছো, হাজারি স্যারের বই এটা পাইছো না সবাই? এই যে এই জায়গাগুলো কিন্তু সবাই দেখছো এতদিন, মানে যারাই মোটামুটি পড়ছে তারা কিন্তু দেখছো, তাই না? তো তোমরা এখান থেকে একটু নিজে নিজে আর একটু দেখে নি। তারপর এই যে এখানে দেখো দ্বি আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, ছাতার মতো যে উল্টায়া যায়, এটা কোনটা মনে আছে সবার? পরীক্ষা যদি আসে যে ছাতার মতো যে উল্টায়া যায়, এটা কোন ধরনের আহ কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, কে বলতে পারবা? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? বলেন ভাই। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে ছাতার মতো যেটা উল্টায়া যায়, যে ছাতার মতো, ব্যাঙের ছাতার মতো যেটা উল্টায়া যায়, পুরা বিক্রিয়াটা, সেটা হচ্ছে আমাদের SN2 বিক্রিয়া। হাজারি স্যারের বই থেকে দেখলেই হয়। তো এই যে প্রথম যে কোশ্চেনটা, এসন বিক্রিয়ায় SN1 বিক্রিয়াটির ক্ষেত্রে সক্রিয়তার ক্রম কোনটা? এই যে একটু আগেই তো দেখলা, মুখস্থ না করলে আসলে পারবা না। এসন একুশ। কোনটা, এই যে। সো আই থিঙ্ক বুঝতে পারতেছো। প্রথমে এটা এটা কি দেওয়া আছে, এসন বিক্রিয়ার ক্ষেত্রে অনেকেই আসলে মানে বুঝতে পারে না যে ভাই কোনটা হবে, কি হবে না হবে। তো এগুলা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নাই, যা ডাইরেক্ট মুখস্থ করবা, মুখস্থ করে বসায় দিয়ে আসবে। এটা দেখে বোঝা যাচ্ছে এটা আনসার কি হবে। সক্রিয়তার সঠিক ক্রম হচ্ছে এই যে এটা। ওকে, তারপর খেয়াল করো এখানে কার্বন আয়নের সঠিক সক্রিয়তার ক্রম কোনটা? এই যে কার্বন আয়ন দেখছো না, এই যে এটা দেখেই তো আনসার বলা যায় কার্বন আয়নের সঠিক ক্রম কোনটা হবে। আনসার হচ্ছে এ। তো এইগুলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এগুলা অনেকেই, সরি এটা না, কার্বন আয়ন হচ্ছে নিচেরটা। দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকে এগুলা পড়ে যাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তো এই দিন এই ধরনের সক্রিয়তার জনিত যত কিছু আছে, সক্রিয়তা নিয়ে যত কিছু আছে সব পড়ে যাবে। আচ্ছা, তারপর দেখো এরোমেটিসিটি, যেটা আর কি হাকেল তত্ত্ব। হাকেলের তত্ত্ব কি ছিল, যে অ্যাকচুয়ালি যে চক্রটা থাকে সেখানে অ্যাকচুয়ালি এই অনুপাতে থাকে,
টু, 4n+2, এই সংখ্যক আমাদের কি থাকবে? ইলেকট্রন থাকবে, সঞ্চারণক্ষম পাই ইলেকট্রন যেটাকে বলে আর কি। তো এখানে যদি বলয়, এই যে এন এর মানে এখানে কি আসলে, এনটা আসলে বলয়, এনটা কি বলয় সংখ্যা। সবাই বুঝছি এটা, যে এটা যে বলয় সংখ্যা, এগুলো তো আই থিঙ্ক দেখে আসছো তোমরা। তারপরেও একটু খেয়াল করো, নিচে আমি কিছু তোমাদের বলয় দিয়ে দিছি, এই বলয়গুলা দেখা দেখা তোমরা এন এর মান বা ইলেকট্রন সংখ্যা বের করে ফেলতে পারবা। যেমন প্রথমটা বলছে যে নেপথালিনের পাই বন্ধনের সংখ্যা কতটি। নেপথালিনে পাই বন্ধনের সংখ্যা কতটি বলো তো? এই কোয়েশ্চেনটা অনেকেই জানি, মানে প্রবলেম হয় অনেকের। বাট এখন বলো তো সি যে 5টা। নেপথালিনের ক্ষেত্রে, হ্যাঁ, এই যে এখানে খেয়াল করো, দেখে বোঝা যায় যে এখানে একটা, এখানে এটা কি নেপথালিন না? ওইটা নেপথালিন। নেপথালিন। তাহলে এই যে দেখো পাই বন্ধন কটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এর আনসার হচ্ছে 5। তো এরকম করে করে হচ্ছে আরো কিছু যোগের, এইগুলোর নাম মনে রাখবা, যে এই যে এগুলোর নাম মনে রাখবা যে কোনটারে কি বলে, বলয় দেখে নাম, বলয় এবং নাম মাথায় রাখবে, এবং গঠনটা মাথায় রাখবে। গঠন মাথায় রাখলে তখনই বুঝতে পারবা যে কোনটাতে কি পরিমাণ সমস্যা আছে, পাই 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 ইলেকট্রন আছে আর কি, সমস্যা অনেক সময় হচ্ছে। এবার খেয়াল করো যে মার্কোনিনীয় নীতি, মার্কোনিয় যে নীতিগুলো আছে, এটা আমি আই থিঙ্ক তোমরা মোটামুটি পড়ে আসছো। আরেকটা জিনিস মাথায় রেখো, এই যে প্রস্তুতি আছে না, অ্যালকিন অ্যালকাইন অ্যালকাইনের প্রস্তুতি থেকে তেমন একটা কোশ্চেন আসে না, বাট প্রস্তুতি থেকে তোমরা কিছু অংশ পড়ে যাবে যে কোনটা থেকে কি তৈরি হয়, প্রস্তুতি গুলা, বুঝছো? প্রস্তুতি গুলা একটু দেখা যায়, বাট প্রস্তুতি থেকে তেমন একটা কোশ্চেন আসে না। ভালো করে যাদের সময় থাকবে তারা অবশ্যই দেখে। তারপর দেখো নিকোবর নীতি আর কি। তো এই যে নীতিটা, এই নীতি আসলে কি বলে দেখো তো। এখানে আমাদের একটা কি আছে বলো, অ্যালকিন আছে না? ভাই প্রোপিন। অ্যালকিন না কি আছে এটা, একটা, ভাই এলকিন প্রোপিন। হ্যাঁ, প্রোপিন। তো এখানে এই যে আমাদের একটা আরেকটা কি আছে, হাইড্রোজেন ব্রোমাইড। তো এটা দিয়ে বলছে আসলে কি হবে। তো এটা মাথায় রাখবা, তেলে মাথায় তেল, আছে না যে যার মাথায় তেল আছে তারে আবার, এটা হবে তেলা মাথায় তেল। তো যার মাথায় অলরেডি তেল আছে তারে তেল দিবে আর, বুঝছো? তো কিভাবে জিনিসটা খেয়াল করো তো। এটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে। তো এখানে কি আছে দেখো, CH3, CH ডাবল বন, CH2 প্লাস HBr। তো এখান থেকে অ্যাকচুয়ালি যেটা হয়, খেয়াল করো, এখানে হবে কি, পরে যেটা হবে, তেলে মাথা তেল যেটা, এটা হচ্ছে 90% হবে। আমি একটু পরেই বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। CH3, এখন একটু খেয়াল করো তো এইদিকে, সবাই কি দেখতে পাচ্ছ স্ক্রিন? এখানে দেখো তো যে হাইড্রোজেন সংখ্যা কোনটাতে বেশি আছে, এটাতে বেশি নাকি এটাতে বেশি? প্রথমটাতে বেশি না হাইড্রোজেন সংখ্যা? জি ভাইয়া। তোমরা কি একমত? তাহলে দেখো, তার মানে যেটাতে বেশি ওইটাতে সে আরো আরো দিতে চাই, দিতে দিতে চাইবে। তাহলে দেখো CH, তারপর এখানে হচ্ছে CH2 ছিল তাই না? তাহলে 2 এর সাথে একটা হাইড্রোজেন এখান থেকে চলে আসবে, তাহলে কি হবে, CH3 থাকলে হচ্ছে ব্রুমিন। তাহলে এই যে ব্রুমাইড বা ব্রুমিন যেটা আছে, এটা হচ্ছে এখানে চলে আসবে। তার মানে দেখো, অলরেডি যার মধ্যে কার্বন সংখ্যা বেশি তারই কার্বন, সরি, যার মধ্যে হাইড্রোজেন সংখ্যা বেশি তারই হচ্ছে হাইড্রোজেন দিচ্ছে। আর যার মধ্যে আগেই হাইড্রোজেন কম, তার মধ্যে আসলে ব্রুমিন আসছে। তার মানে বুঝতে পারতেছো যে এটা তেলে মাথা তেল কেন বুঝাইছে। তো এটা হচ্ছে কত পার্সেন্ট হয়, এটার হওয়ার সম্ভাবনা কতটুকু? 90%। আর অন্যথায় যেটা হয় আর কি, এখানে দেওয়া আছে, এটা তো লেখার কিছু নাই। অন্যথায় হচ্ছে এটা 10% হয় নিচেরটা। এখন বিপরীত নামে একটা আছে, যে বিপরীত মার্কনি। বিপরীত ক্ষেত্রে কি হয়, বিপরীত ক্ষেত্রে জাস্ট আমাদের একটা পার অক্সাইড যুক্ত করে দিতে হয়। এই যে খেয়াল করো, বিপরীত কোন সময় হয় জানো? যখন পার অক্সাইড আমরা যুক্ত করে দিই, এই যে এটা পার অক্সাইড দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, হাইড্রোজেন পার অক্সাইড দেখতে পাচ্ছ? জি ভাইয়া। এটা দেওয়ার কারণে এটার মধ্যে কি ধরনের কাহিনী হয়, সেটা বিপরীত হয়ে যায়, বিপরীত মার্কনিক হয়ে যায়। তাহলে কোশ্চেন যদি আসে যে কেন বিপরীত হয়, তাহলে এটা দেখে বুঝে ফেলতে পারবা। তখন আসলে তেলে মাথায় তেল না, তখন হচ্ছে যে যার মধ্যে হাইড্রোজেন নাই তাকেই হাইড্রোজেন দিচ্ছে, আর সে হচ্ছে একা থাকতেছে। আর 0.9% হয় আসলে ওই যে আগে যেটা হয়েছিল, যে যেটাতে হাইড্রোজেন বেশি ওটাতে হাইড্রোজেন দিচ্ছে, এটা হয় 0.9%। সো আই থিঙ্ক তোমরা মার্কনিব বুঝে যাচ্ছ। তারপর খেয়াল করো ওজনীকরণ বিক্রিয়া, ওজনীকরণ বিক্রিয়াটা আই থিঙ্ক সবাই জানো। ওজনীকরণ বিক্রিয়াতে কি হয় জানো? অ্যালকিন, বা অথবা বলা যায় যে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের কি খুঁজে বেড়ায় এটাতে, অবস্থান।
অ্যাকচুয়ালি অধিনীকরণ বিক্রিয়াই হয় কাদের মধ্যে? অ্যালকিন আর অ্যালকাইনের ক্ষেত্রে। তো একটু খেয়াল করে এখানে কি আছে, ওজন অতিরি দেওয়া আছে, তাহলে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে হচ্ছে এভাবে বিক্রিয়াটা হয়। তারপর এই যে বিক্রিয়াগুলো, এগুলো আমার বোঝানোর কিছু নাই, এগুলো তোমরা পড়ে আসছো না ইন্টারমিডিয়েটে, বোর্ডে, বা জি যারা ভাই। হ্যাঁ মোটামুটি তোমরা সবাই পড়ে আসছো, এটাই বোঝানোর কিছু না। আমি জাস্ট বেসিকটা তোমাদের মনে করাই দিচ্ছি আর কি, যাতে প্রবলেম না হয়। যে এখানে দেখো কি হয়, এলডিহাইড তৈরি হচ্ছে, ঠিক আছে, তারপর পানি, তারপর জিঙ্ক অক্সাইড। তারপর দেখো পলিমার করণের বিক্রিয়ার ক্ষেত্রে কিছু জিনিস আছে, যে পিভিসি এর উৎপাদন কোনটি? পিভিসি মনে আছে, এটা থেকে কিন্তু মাঝে মধ্যে কোশ্চেন আসে, তো অনেকেই ভুল করে দিয়ে আসে। তো এগুলা ভালো করে দেখে আসতে হবে, পিভিসি কোনটার ক্ষেত্রে হয়। অ্যাকচুয়ালি যেভাবে হয়, যে NH2 ডাবল বন্ড CH Cl, এটা থেকে তো আমাদের পিভিসি হয়, তাই না? দেখি এটা থেকে যদি হয়, জি ভাই। উপরে হচ্ছে আমাদের উচ্চ তাপ, নিচে হচ্ছে প্রভাবক, ঠিক আছে। তারপর এখানে যেটা হয় অ্যাকচুয়ালি CH2 PVC যেটা তৈরি হয় আর কি, CH2CH, উপরে হচ্ছে আবার ক্লোরিন। আর এই যে এটা হচ্ছে আমাদের N। সবাই বুঝছি, এই বিক্রিয়াটা অবশ্যই মাথায় রাখবা, পরীক্ষায় আসে, ইজি, ইজি আছে এটা। বুঝছি সবাই এটা, আই থিঙ্ক বুঝছি। পিভিসি যেটা আছে মনে রাখার ক্ষেত্রে আর কি, এভাবে মনে রাখতে পারো। তারপর দেখো ন্যাপথালিনে পাই ইলেকট্রন সংখ্যা কয়টি? এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা বলছে, শুনতে পাচ্ছ সবাই? ন্যাপথালিন সংখ্যা বলছে, তাই না? মানে ন্যাপথালিনে পাই ইলেকট্রন সংখ্যা বলছে। তাহলে আমরা ছিল এখানে পাঁচটা, তাই না? পাঁচটা পাই ছিল, তাহলে ইলেকট্রন একটা পায়ে থাকে কয়টা ইলেকট্রন? 10টা ভাইয়া। দুইটা করে থাকে। তাহলে 5 × 2, 10। বা অন্যভাবে বের করা যায়, খেয়াল করো, এখানে বলেছিল কয়টা বলো তো, ন্যাপথালিনে দুইটা। তাহলে 4n+2, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা। তাহলে হিসাবটা যদি করি, 4 × 2 + 2, তাহলে 4 × 2 = 8, আর 2 কত, 10। নিচের বিক্রিয়ায় প্রধান উৎপাদ কি? এই যে এটার উৎপাদ কি, এটা আমরা সবাই একদম এসএসসি তে পড়ে আসছি। এটার উৎপাদ কি হবে? অ্যালডিহাইড। CH3, এই যে এখানে একটা আমাদের জারক দেওয়া হয়েছে, তাহলে এটা থেকে তৈরি হয় অ্যালডিহাইড। তখন আবার একে জারক দেওয়া হয়, তখন তৈরি হবে কিটুন, ঠিক আছে। তখন তৈরি হয় অ্যাকচুয়ালি কিটুন অথবা অ্যাসিটিক অ্যাসিড। তারপর দেখা যায় যে তোমাদের ওই যে আগে যেটা বলছিলাম, ওগুলো মনে রাখার জন্য তোমাদেরকে আমি এটা একটু তুলে দিছি, যে কোনটার বলয়ের মান কি। তারপর একটু খেয়াল করো এখানে, তোমাদের হাতে সময় আর কতটুকু আছে? 4 মিনিট আছে, ওকে, তোমরা পরে আবার একটু জয়েন দিও আর কি, তাও যতটুকু দেখানো যায়, হালকা বাকি আছে। তো দেখো, এইখানে যদি থাকে, এখানে যদি থাকে, এটার নাম কি হয়? অর্থ, অর্থ। আর এখানে যদি থাকে, এটার নাম হয় প্যারা। আর যদি এই যে এখানে যদি থাকে, এটার নাম কি হয়? মেটাল। মেটা। তাহলে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা এগুলা। তারপরে যে নেপথালিনের সংকেত, পিউরান, থায়োফিন, পাইরাল, পিরিডিন, তারপরে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবা, কারণ এগুলো থেকে কোশ্চেন আসে। তারপর খেয়াল করো যে এই যে, ভাই এটাতে আমি কয়টা স্টার দিব বলো? অনেকগুলো স্টার দিলাম। যারা পইরা যাবে না তারা, আমার কিছু করার নাই, তাদের প্রতি আমার সহানুভূতি থাকবে। আর যারা পড়ে যাবে তারা এখান থেকে অবশ্যই অবশ্যই কমন পাবা, যে কোনটা হচ্ছে সক্রিয় করে আর কোনটা হচ্ছে সক্রিয়তা হ্রাস করে। তো অবশ্যই অবশ্যই এই জিনিসটা, এই পুরা চারটা মুখস্থ করে যাবে, আমি রেড কালি দিয়ে দেখাইছি, মুখস্থ করে যাবে। দেখো কোনটি হেলুফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? কোনটি করে না বলো তো? যেটাতে অ্যাকচুয়ালি আলফা হাইড্রোজেন নাই। হেলুফর্ম বিক্রিয়া করতে গেলে কি লাগে? জি ভাই, Sorry, একটা এটা আলফা হচ্ছে হাইড্রোজেন। সরি, খেয়াল করো, হলুফর্ম বিক্রিয়া সম্পর্কে আইডিয়া আছে সবার? তোমরা তোমরা যারা হচ্ছে নামকরণ, নাম সহ বিক্রিয়া যারা হচ্ছে একটু প্রবলেম হয়, তাদের জন্য আমি একটু দেখাই দিচ্ছি এখানে, যে যদি ওই যে হলুফর্ম বিক্রিয়া যেটা আছে, এটা করতে গেলে আমাদের যেটা হয় অ্যাকচুয়ালি, দেখো যেটা থাকা লাগে, আমি আলফা এটা ভুল করে দিচ্ছি আর কি, সরি। দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি CH3C, এই যে এই এই মূলকটা থাকতে হয়। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? এটা থাকা লাগে, ছোট্ট, এটা থাকা লাগে। এই মূলক থাকলেই কেবল কি বিক্রিয়া দিবে বলো তো? এটা থাকলেই কেবলমাত্র আমাদের বিক্রিয়াটা দিবে হলুফর্ম বিক্রিয়া। এখন বলো তো কোনটাতে হলুফর্ম, এই যে এই মূলকটা কোনটাতে নাই? কোনটাতে নাই বলো তো? বিতে আছে, সিতে আছে, ডিতেও আছে। দেখে আমার তো বোঝা যাচ্ছে যে কোনটাতে নাই, আমাদের এতে নাই। তাহলে আনসার হচ্ছে কি? এ।
সো খুবটা মাথায় রাখবো যে এটা 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 মাথায় থাকা লাগবে যে আমার এই জিনিসটা না থাকলেই, আমাদের মূলকটা না থাকলে অ্যাকচুয়ালি আমাদের হলোফোন বিক্রিয়া সম্ভব না। তারপর যেটা এলডোল ঘনীভবন বিক্রিয়া, এটার ক্ষেত্রে আমি যেটা বলছিলাম আর কি, যে এলডোল ঘনীভবন বিক্রিয়া কিন্তু আমাদের কি লাগে, আমাদের লাগে হচ্ছে আলফা হাইড্রোজেন লাগে। তাহলে এখানে খেয়াল করো কোনটাতে আলফা হাইড্রোজেন নাই, দেখে বোঝা যাচ্ছে না বলো তো? আলফা কার্বন যেটা আর কি, দেখো কার্বন যদি অনেকগুলা থাকে, এভাবে যদি কার্বন থাকে, নিচে খেয়াল করো এই যে কোনটাকে আলফা আলফা কার্বন বলে। তাহলে এই যে দেখো এটা হচ্ছে আমাদের সেকেন্ড, যেটা এটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা মূলক ডাইরেক্ট লাগানো আছে, আর এখানে মূলকগুলো আলাদাভাবে আলাদাভাবে দেওয়া আছে। এখানে কার্বনের 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন পাওয়া যায়, 2 নম্বরটা পাওয়া যায়, এখানে 3 নম্বর কার্বন পাওয়া যায়। শুধুমাত্র নাম্বারে দেখো আমাদের শুধুমাত্র একটাই মূলক দেওয়া আছে, তাহলে এখানে কোনো আলফা কার্বন নাই, সো এখানে কোনো আলফা হাইড্রোজেনও নাই। দ্যাটস ওয়াই এখানে এলডন ঘনীভবন বিক্রিয়া করবে না কোনটা, এটা হচ্ছে এই হচ্ছে ব্যাপার। এটা নিয়ে আরো বেসিক যদি তোমাদের জানার থাকে তোমরা একটু বই থেকে দেখে নিও, আমি জাস্ট সলিউশনের জন্য ট্রিক্সটা দেখা দিলাম। তো বাকি আরো কয়েকটা কোশ্চেন আছে, এটা আমি তোমাদের 10 মিনিট পরে দেখাবো। আপাতত এটুকু থাকলো, তোমরা একটা ব্রেকের পরে আবার জয়েন করো।